2024 সালে তেলুগু ভাষার একটি ওয়েব সিরিজ রিলিজ হয়েছিল, যেটা 2025 সালে কাটসার করে মুভি হিসেবে আবার রিলিজ করা হয়েছে। অনেকেই হয়তোবা এই মুভির এক্সপ্লেনেশনটা দেখতে পারেন, তবে আমি আপনাদের বলবো সিরিজে এমন অনেক কিছুই ছিল যা মুভিতে বাদ পড়েছে। তাই আমি আজ আপনাদের জন্য সিরিজটার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ বিকট কবির কথা। সালটা 1970, অন্ধ্রপ্রদেশের অমরগিরি ফরেস্ট এরিয়া। এক লোক তার স্ত্রী এবং ছোট্ট মেয়েকে নিয়ে কোথাও থেকে বাড়ি ফিরছিল। তবে গ্রামের প্রবেশপথে এসেই সেই স্ত্রীকে মেয়েকে নিয়ে বাড়িতে যেতে বলে। তার স্ত্রীর কথা আমরা বুঝতে পারি সে আসলে একজন মদ্যপ ব্যক্তি, মদ না খেয়ে এক রাতও থাকতে পারে না। তাই বউ বাচ্চাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে সে এলাকার মদের দোকানে যায়, আর সেখানে গিয়ে মদ খেতে খেতে বেশ কিছুক্ষণ জুয়াও খেলে। এখানে পাশের গ্রামের এক লোক ছিল যে সম্প্রতি এই গ্রামে এসেছে, তার নাম বীরান্না। এই বীরান্না মূলত ওই লোকদের সাথে খেলা খেলছিল, যেখানে ওই লোকটা আর তার দুই বন্ধু বারবারই হেরে যাচ্ছিল। তাই বীরান্না তাকে বলে সে সব খেলাতে হেরে গেছে, তবে এখনও একটা খেলা বাকি আছে। যদি সে ওই খেলা খেলতে রাজি হয় তাহলে হারলেও বীরান্না তার কাছ থেকে কিছুই নেবে না, কিন্তু যদি সে জিতে চায় তাহলে বীরান্না তাকে পুরস্কার হিসেবে একটা ছাগল দিয়ে দিবে। অফারটা বেশি লোভনীয় ছিল, কিন্তু এর জন্য একটা টাস্ক পূরণ করতে হবে। বীরান্না তাকে বলে তাকে পাহাড়ের চূড়ায় থাকা দেবতলা গুটটাতে যেতে হবে এবং সেখানে গিয়ে প্রদীপ জ্বালাতে হবে। জায়গাটা মূলত জঙ্গলের ওপারে, অনেকটা গোপন আর ভয়ানক এলাকা। সেই লোকটা তখন বলে যে গত 25 বছর ধরে সেখানে তো কেউই যায়নি, আর বীরান্না তো অন্য জেলা থেকে এসেছে। এই গ্রামে আসার মাত্র 3 মাস হয়েছে তার। বীরান্নার কথা, তুমি যদি যাও তাহলে ছাগলটা জিততে পারবে, না হলে বাদ দাও। তো শেষ পর্যন্ত লোকটা নিজের ওই দুই বন্ধুকে নিয়ে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তবে পাশেই বসে থাকা এক পাগল ব্যক্তি তাদের কথাগুলো শুনে বেশ অস্থির হয়ে পড়ে। এরপরে সেই লোকটা তার দুই বন্ধুকে নিয়ে রাতের বেলাতে রওনা হয়ে যায়। তারা ওই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে, যেখানে আগে থেকে অমরগিরি পুলিশ ডিপার্টমেন্টের একটা ওয়ার্নিং বোর্ড লাগানো ছিল। সেখানে স্পষ্ট করে লেখা আছে এই এলাকাতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তাদের তো ছাগল জিততে হলে শর্ত পূরণ করতে হবে। তাই তারা জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই কোন এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আচমকাই সেই অদৃশ্য শক্তিরা তাদের উপর আক্রমণ করে, আর এখান থেকে সিন শিফট হয়। আমাদের ওই গ্রামের রাজা নরসিংহ রাওকে দেখানো হয়, যে তার ছেলের শ্রাদ্ধ করছে। তার ছেলে মূলত 25 বছর আগে মারা গিয়েছিল। কী কারণে মারা গিয়েছিল সেটার রহস্য আমরা একটু পর জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পারি সেই শোক থেকে রাজা আজ পর্যন্ত বের হতে পারেনি, আর প্রতি বছর তিনি এভাবেই নিজের ছেলের শ্রাদ্ধ করেন। শুধু তাই নয়, এই কষ্টে সে গ্রামের ভেতর যাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। এই রাজার মেয়ে জামাইয়ের নাম হচ্ছে রঘুপতি, যে একজন স্থানীয় এমএলএ, আর এখন গ্রামের সব দায়িত্ব মূলত সেই সামলায়। ওই সময় আবার গ্রামের শ্রীশৈলাম ড্যামের প্রজেক্টের কাজ চলছে। সেই প্রজেক্টের জন্য পুরো গ্রামের মার্জারও হতে চলেছে। তাই রঘুপতি রাজাকে মনে করিয়ে দেয় তাকে মন্ত্রীর সাথে দেখা করতেই হবে। তো এরপর গ্রামের মন্দিরের পুরোহিত রাজাকে বলে যে 25 বছর কেটে গেছে, তবু এখনও মন্দিরের বার্ষিক মেলা বসেনি, আর এখন তো আবার চৈত্র পূর্ণিমা চলে আসছে। তাই এবার তারা মন্দিরের মেলাটা আবার শুরু করতে পারে, আর সেই উপলক্ষে ওই দেবতলা গুটটাতেও পবিত্র প্রদীপ জ্বালানো যেতে পারে। কিন্তু রাজা একদমই স্পষ্টভাবে সেটা অস্বীকার করে। তার কথা, অনেক পরিবার এই অভিশাপের কারণে ধ্বংস হয়ে গেছে, আর তারা ধারণা করছে যে দেবী তাদের গ্রামকে রক্ষা করে তার অভিশাপের কারণে এগুলো হচ্ছে। তাই এখন কোনোভাবেই মেলার আয়োজন করা যাবে না, হয়তো আগামী বছর এটা নিয়ে ভাবা যেতে পারে। এর মধ্যে আমরা সেখানের কিছু লোকেদের কথা জানতে পারি। এ পর্যন্ত গ্রামের 32 জন মানুষ এই অভিশাপের শিকার হয়েছে। তো এরপর রাজা নিজের প্রাসাদে ফিরে আসে। সেখানে গ্রামের অনেক মানুষ সাহায্যের জন্য তার কাছে এসেছিল, আর তাদের মধ্যেই ছিল গল্পের শুরুতে থাকা সেই লোকটার স্ত্রী আর মেয়ে, মানে যে ব্যক্তি ওই জঙ্গলে গিয়েছিল। সে মূলত তার স্বামীর জন্য সাহায্য চাইতে এসেছে। তো এরপর রাজা ভিতরে চলে যায়, কিন্তু তিনি নিজেও ভীষণভাবে অস্থির, কারণ তার মাথার মধ্যে কেমন যেন একটা আওয়াজ বারবার ঘুরপাক খাচ্ছিল, যেটা বারবার প্রাসাদের পূর্ব দিক নিয়ে কিছু একটা বলছিল, আর এই কারণেই সে খুব অস্বস্তিতে ছিলেন। এদিকে তার জামাই রঘুপতি গ্রামের মানুষদেরকে আশ্বস্ত করে যে পুরো বিষয়টা ঠিক করার জন্য তারা পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে মিলে কাজ করবে, আর তাদের একটাই লক্ষ্য গ্রামের মানুষদেরকে রক্ষা করা। খুব শীঘ্রই সবকিছু ঠিক করে ফেলা হবে। তো এখান থেকে সিন চলে আসে হায়দ্রাবাদে, যেখানে আমরা উসমানিয়া ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র রামকৃষ্ণকে দেখতে পাই। সে মূলত তার শিক্ষক ভেনুগোপালের সঙ্গে একটি ক্রাইম সিন এসেছিল। মূলত রামকৃষ্ণ শুধুমাত্র একজন মেধাবী ছাত্রই নয়, ভীষণ বুদ্ধিমান এবং চালাক। পড়াশোনার পাশাপাশি সে একজন ডিটেকটিভ হিসেবেও কাজ করে, মানে যেসব রহস্য আর অপরাধ পুলিশ সমাধান করতে পারে না সেগুলো সে সমাধান করে দেয়, আর পুলিশকে সাহায্য করার বিনিময়ে সে কিছু টাকাও পায়। এভাবেই মূলত তার বেশ ভালো কাটছিল। তো এখানে যেটা ঘটেছে
শেখ সাহেব নামে কোনো এক ব্যক্তির খুন হয়েছে, আর সেই রহস্য সমাধান করতে তারা এখানে এসেছিল। রাম পুরো ক্রাইম সিনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করে, আর এক সময় সে বুঝতে পারে কেউ শেখ সাহেবের ক্লোজেট থেকে তার কোনো দামি একটা জিনিস চুরি করেছিল। তবে চোর যখন সেখানে ঢুকেছিল, শেখ সাহেব হয়তোবা জেগে উঠেছিল, আর চোরটাকে দেখে ফেলার কারণে চোর যখন বুঝতে পেরেছে সে ধরা পড়ে যাবে, তাই সে পাশে থেকে ফল কাটা ছুরি নিয়ে শেখ সাহেবকে স্ট্র্যাপ করে মেরে ফেলেছে। কিন্তু মৃত্যুর আগে কোনোভাবে শেখ সাহেব হামাগুড়ি দিয়ে ইন্ডিয়ার ম্যাপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেখানেই পাশে থাকা পাকিস্তানের জায়গাটাকে সে মার্ক করে গিয়েছে, যেটা মূলত একটা ক্লু ছিল। কিন্তু সেই ক্লুর মানেটা কি সেটা এখন বের করতে হবে। রাম তখন বলে শেখ সাহেব ক্লোজেটের ভিতরে কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছিলেন। সেই জিনিসটার কথা চোর হয়তো জানতো, মানে চোর বাইরের কেউ নয়, বাড়ির ভেতরের কেউ। এর জন্য সে বাড়ির সকল চাকরের নাম জানতে চায় এবং সবাইকে সেখান থেকে বের করে দেয়। শুধুমাত্র কাশিম নামের এক চাকরকে সে ফলো করতে শুরু করে। অবশ্য শেষ পর্যন্ত জানা যায় সেই কাশিমই আসলে চুরি করেছিল, মানে শেখ সাহেবকে সেই খুন করেছে। কিন্তু ভেনুগোপালের প্রশ্ন, তুমি কিভাবে চোরকে ধরতে পারলে? রাম তখন তাকে বলে শেখ সাহেব পাকিস্তানকে মার করেছিলেন। যখন হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয়নি, তখন এখানে কাশিম নামের একজন গ্যাংস্টার ছিল। পরে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তাই শেখ সাহেব পাকিস্তানকে মার করে আসলে কাশিমের দিকে ইঙ্গিত করেছিলেন। তো এভাবেই রাম ওই কেসটি সলভ করে ফেলে, আর বিনিময়ে কিছু টাকাও পায়। ঠিক তখনই শহরের সবথেকে বড় রাজনীতিবিদ আজম খান আসে। সে রামকে দেখে বেশ চিন্তায় পড়ে যায়, এমনকি জিজ্ঞেসও করে তারা কি আগে কখনো দেখা করেছে। রামের কথা সে কখনো তার সঙ্গে দেখা করেনি। তো এরপর রাম নিজের মায়ের জন্য একটি শাড়ি কিনতে যায়। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। রাম তাড়াহুড়ো করে ওই শাড়িটি নিয়ে বাড়িতে চলে আসে, যে জন্য ভেনুগোপাল ওই শাড়ির দামটা দিয়ে দেয়। পরবর্তী দিন ইউনিভার্সিটিতে তাদের আবার দেখা হয়, যেখানে রাম তাকে নিজের মা গৌরীর কথা বলে। আসলে তার মায়ের অম্ব্রোফোবিয়া আছে, মানে বৃষ্টিকে তিনি ভীষণ ভয় পান। বৃষ্টি শুরু হলে তার শারীরিক অবস্থা একদম খারাপ হয়ে যায়, একরকম খিঁচুনি শুরু হয়। ছোটবেলা থেকে রাম এসব দেখে আসছে, এই কারণে পড়াশোনার পাশাপাশি সে কাজও করছে যাতে নিজের মায়ের চিকিৎসা করাতে পারে। এরপর ভেনুগোপাল তাকে বলে তার গ্রামের রাজা চাইলে তাকে সাহায্য করতে পারবে, এমনকি তাকে টাকাও দিতে পারবে, যা দিয়ে তার মায়ের চিকিৎসা করানো যাবে। তবে তার বদলে রামকে গ্রামের একটা বড় সমস্যার সমাধান করতে হবে। কিন্তু রাম স্বাভাবিকভাবেই নিজের মাকে একা রেখে যেতে চাইছিল না, এই জন্য প্রথমে রাজি হয়নি। এখানে ভেনুগোপালের কথা আমরা বুঝতে পারি সে আসলে অমরগিরির কথাই বলছে, কারণ সেটাই তার জন্মস্থান ছিল। আর ওই দিনই তার গ্রাম থেকে একটি চিঠিও পেয়েছিল, যেখানে ভিকটিমদের সংখ্যা 32-এ পৌঁছে গেছে। এটা জেনে সেও এখন ভীষণ চিন্তায়। তো এরপর রাম হসপিটালে গেলে ডক্টর তাকে জানায় যে তার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, তার অবস্থা এখন খুবই খারাপ, দ্রুতই সার্জারি করতে হবে। এটা শুনে রাম ভীষণ ভেঙে পড়ে, কারণ তার কাছে এত টাকা নেই। যে জন্য সে ভেনুগোপালকে বলে রাজা যদি সত্যিই তাকে টাকা দেয় তাহলে সে ওই গ্রামে যেতে রাজি, তবে বদলে ভেনুকে তার মায়ের খেয়াল রাখতে হবে। আর কথা মতো পরবর্তী দিনই রাম অমরগিরির উদ্দেশ্যে রওনা হয়। আর পথে প্রিন্সেস লক্ষ্মী তাকে লিফট দেয়। প্রথম দেখাতেই রামের তাকে ভীষণ ভালো লেগে যায়। রাম নিজের পরিচয় দেয় যে সে একজন ডিটেকটিভ, আর ইউনিভার্সিটিতে সবাই তাকে বিকট কবি নামে চেনে। রাম নিজের ট্যালেন্ট দেখিয়ে লক্ষ্মীর নামটাও জেনে ফেলে, এমনকি এটাও বুঝে যায় লক্ষ্মী সাইকিয়াট্রিক স্টুডেন্ট। এরপর সে গ্রামে এসে রাজার প্রাসাদে যায়, আর ভেনুগোপালের দেওয়া চিঠিটি রাজাকে দেখায়। কিন্তু রাজা তাকে স্পষ্টভাবে বলে দেয় এই গ্রামে কোনো সমস্যা নেই, তুমি ফিরে যাও। আসলে রাজা সবার নিরাপত্তার কথাই চিন্তা করছিল, সেই কারণে তিনি রামকে সেখান থেকে দূরে রাখতে চাইছিলেন। কিন্তু রাম বেশ অবাক হয়ে যায়, যে জন্য ফিরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে যায়। বাস আসতে অনেক দেরি। ঠিক তখনই গল্পের শুরুতে দেখানো সেই লোকটার মেয়ে রামের কাছে আসে। সে তার কাছে সাহায্য চায়। সে রামকে বলে যে তার বাবা এখন তাকে আর তার মাকে চিনতে পর্যন্ত পারছে না, তাই রাম যেন তার বাবাকে সবকিছু মনে করিয়ে দেয়। এটা শুনে রাম একটু অবাকই হয়, কারণ ছোটবেলায় তার নিজের বাবাও হারিয়ে গিয়েছিল, আর তখনই সে ঠিক করেছিল সে ডিটেকটিভ হবে আর একদিন নিজের বাবাকে খুঁজে বের করবে। মানে রাম জানেই না তার বাবা আসলে কোথায় হারিয়ে গেছে, আর এটাই ছিল ডিটেকটিভ হওয়ার পেছনের আসল রহস্য। এরপর সেই ছোট্ট মেয়েটা রামকে মন্দিরের একটি ঘরের কাছে নিয়ে যায়, যেখানে এই গ্রামের ওই 32 জন মানুষকে বন্দী করে রাখা হয়েছে, যারা সবাই নিজেদের স্মৃতি হারিয়ে ফেলেছে, মানে একরকম পাগলের মতো হয়ে গেছে। আর গল্পের শুরুতে জঙ্গলে যাওয়া সেই 3 জন লোকও সেখানেই ছিল। তার মানে দেবতলা গুট্টির অভিশাপ আসলে মানুষকে মেরে ফেলে না, তাদের স্মৃতিশক্তি কেড়ে নিয়ে জীবন্ত লাশে পরিণত করে দেয়। এরপর আমাদের গ্রামের শিক্ষক ভেঙ্কাটকে দেখানো হয়। সেও বারবার অদ্ভুত কোনো একটা আওয়াজ শুনতে পাচ্ছিল, তার মনে হচ্ছিল কেউ যেন তার আশেপাশে আছে। এমনকি আমরাও জঙ্গলের ভেতরে সেই অশুভ উপস্থিতিটাকে দেখতে পাই, যে ভেতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই অশুভ শক্তিটা ধীরে ধীরে সেই শিক্ষকের দিকে এগিয়ে আসছিল, এমনকি ইতিমধ্যে তার খুব কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। তবে শারীরিকভাবে তার কিছু না হলেও ভেতর থেকে সে পুরোপুরি ভেঙে পড়েছে।
আর এতে করে আমরা বুঝতে পারি এই অভিশাপ আসলে কিভাবে কাজ করে। মানে এটা মানুষকে এক অদ্ভুত ট্রান্সের মধ্যে ফেলে দেয়, তাদের মানসিকভাবে ধ্বংস করে। তো এরপর আমাদের রামকে দেখানো হয় যে গ্রামের মন্দিরে ঘুমিয়েছিল। পরবর্তী দিন সকালে পুরোহিত তাকে ঘুম থেকে জাগায়। রাম তাকে ভেনুগোপালের চিঠিটাও দেখায়, কিন্তু পুরোহিত বলে ভেনুগোপাল প্রায় কাউকে না কাউকে এখানে পাঠায়, কিন্তু এখানে আসা লোকেরা একদিনের মধ্যেই ভয় পেয়ে ফিরে যায়। রামের কথা সে এখানে 4-5 দিন থাকবে, যে জন্য রাম মন্দিরের পুকুরে গোসল করতে যায়। আর সেখানেই গল্পের শুরুতে সেই পাগল লোকটা রামকে দেখে বলতে শুরু করে এই সেই মানুষ দেবী যাকে পাঠিয়েছেন। 25 বছরের পুরনো প্রশ্নের উত্তর এই। কিন্তু পুরোহিত এসব কথাকে গুরুত্ব দিচ্ছিল না। রাম তখন পুরোহিতকে জিজ্ঞেস করে যে এই ঘরের মধ্যে এত মানুষকে বন্দী করে রাখা হয়েছে কেন, তাদের আসলে কি হয়েছে। পুরোহিত তাকে বলে এই ব্যাপারে না জানানোই ভালো। জঙ্গলের ভেতরে কোনো শয়তানি শক্তি আছে, আর তার কারণে এসব হচ্ছে। এমনকি পুলিশ পর্যন্ত সমাধান করতে পারেনি, সে কিভাবে করবে। তাই তার উচিত এইসব থেকে দূরে থাকা আর নিজের কথা ভেবে এখান থেকে চলে যাওয়া। কিন্তু রাম তো সহজে হাল ছাড়া মানুষ নয়, যে জন্য রাম পুলিশ স্টেশনে যায়। আর সেখানেই তার অফিসার প্যাটেলের সঙ্গে দেখা হয়। প্যাটেল মূলত ওই দিন একটা টিভি নিয়ে এসেছিল, কিন্তু কিছুতেই সেটা চালু করতে পারছিল না। রাম তখন অ্যান্টেনা লাগিয়ে টিভিটা চালু করে দেয়। আর এটা দেখে টিভি দেখতে আসা গ্রামের মানুষজনও বেশ খুশি। আর প্যাটেলও রামের উপর বেশ ইমপ্রেসড হয়, কারণ সে তো তার সম্মান বাঁচিয়েছে। যে জন্য রাম প্যাটেলের কাছে গ্রামের বর্তমান পরিস্থিতি, অভিশাপ আর ওই 32 জন মানুষের ব্যাপারে জানতে চায়। প্যাটেল তাকে বলে গ্রামের পাশে দেবতলা গুট্টা নামে একটা জায়গা আছে, যেখানে গত 25 বছর ধরে কেউ যায়নি। প্রায় 2 মাস আগে ওই রহস্যের শুরুটা হয়েছিল। এক ছেলে আর মেয়ে সেই জঙ্গলে গিয়েছিল, আর পরবর্তী দিন সকালে তাদের ঠিক ওই একই অবস্থায় পাওয়া গেছে, মানে স্মৃতিশক্তিহীন। তারপর থেকে একে একে ঘটনা বাড়তে শুরু করেছে, আর এখন পর্যন্ত 32 জন মানুষ এই অবস্থার শিকার। এরপর পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ে, যেই রাতের বেলায় জঙ্গলে যায় সে নিজের সকল স্মৃতিশক্তি হারিয়ে পাগল হয়ে যায়। মানে রাতে কেউ জঙ্গলে ঢুকলে সকালে তাকে এমন অবস্থায় পাওয়া যেত। তাদের মধ্যে খিঁচুনি হতো, যে জন্য তাদেরকে দড়ি দিয়ে বেঁধে গ্রামে নিয়ে আসা হয়। তাদেরকে পবিত্র স্নান করিয়ে মন্দিরে সেই ঘরে বন্দি করে রাখা হয়। এমনকি ঘরটা পবিত্র সুতো দিয়েও ঘিরে রাখা হয়েছে। আর গ্রামের সবার বিশ্বাস এটা দেবীর অভিশাপ। কিন্তু রাম তো সব মানতে রাজি না। রাম ওই মানুষগুলোর সঙ্গে দেখা করতে চায়, কিন্তু প্যাটেল বলে যে তার জন্য তাকে রাজার আদেশ নিতে হবে, কেউই তাদের সঙ্গে দেখা করতে পারবে না। রামের কথা ওই ঘরের মধ্যে তো 31 জন মানুষ দেখতে পাচ্ছি, তাহলে 32 নম্বর মানুষটা কোথায়। প্যাটেল তখন গ্রামের প্রস্টিটিউট রত্নাম্মার কথা বলে, তাকে তার মন্দিরের মধ্যে বন্দি রাখা যাবে না, তাই গ্রামের লোকেরা তাকে গ্রামের বাইরে আলাদা করে রেখেছে, যে জন্য সে রত্নাম্মার সঙ্গে দেখা করার পরিকল্পনা করে। তবে তার আগে দিনের বেলাতে তারা জঙ্গলটা ঘুরে দেখতে যায়। সেখানে যেসব জায়গায় ভিকটিমদেরকে পাওয়া গিয়েছিল সবগুলো জায়গায় ফ্ল্যাগ দিয়ে মার্ক করা ছিল, কিন্তু ওই জায়গাগুলো ছাড়া কোনো প্রমাণই পাওয়া যায়নি। না কোনো রক্তের দাগ, না কোনো অস্ত্র, কিছুই না। রামের কথা, যদি এটা সত্যি দেবীর অভিশাপ হয় তাহলে এমন কেমন অভিশাপ যেটা শুধু রাতেই কাজ করে। তবে এই প্রশ্নের কোনো উত্তর প্যাটেলের কাছেও নেই। তো এরপর রাতের বেলা তারা রত্নাম্মার সঙ্গে দেখা করতে যায়। রত্নাম্মাকে তখন একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। তারা তার জন্য কিছু খাবারও নিয়ে গিয়েছিল। প্যাটেল তখন বলে যে খাবারের গন্ধটা খুবই সুন্দর, কিন্তু রামের কথা সে কোনো গন্ধই পাচ্ছে না। তারা যখন রত্নাম্মার কাছে যায় তখন লক্ষ্মীও সেখানে আসে। সেও মূলত খাবার নিয়ে এসেছিল। সেখানেই তাদের সঙ্গে রাম আর প্যাটেলের দেখা হয়। রামও জানায় সে মূলত এখানে সাহায্য করার জন্য এসেছে, তাই লক্ষ্মীরও এতে কোনো সমস্যা নেই। এরপর তারা রত্নাম্মাকে তার বাড়িতে নিয়ে যায়। তবে যাওয়ার আগে রামের মনে হচ্ছিল কেউ যেন তাদের উপর নজর রাখছে। এরপর রত্নাম্মাকে বাড়ি নিয়ে গেলে লক্ষ্মী রত্নাম্মার হাতে একটি অদ্ভুত দাগ দেখতে পায়। রামকে দেখানোর পর রাম চারপাশ খুঁজে একটি ছুরিও খুঁজে পায়, যেটার মধ্যে রক্ত লেগে আছে। আবার বাড়ির মূল দরজাটা ভাঙা। এটা দেখে রাম নিজের মতো একটি থিওরি দেয়। সেদিন রাতে কেউ রত্নাম্মার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল, তবে সে রত্নাম্মাকে মারতে আসেনি, বরং রত্নাম্মা নিজেই নিজের হাতে ওই দাগটা তৈরি করেছে। কারণ রত্নাম্মা পড়তে লিখতে জানতো না। সে মূলত চিহ্নের মাধ্যমে গ্রামের মানুষদেরকে ওই হামলাকারীর পরিচয় বোঝানোর চেষ্টা করেছে, আর এইগুলোর মাধ্যমেই তারা সেই রাতের হামলাকারীর কাছে পৌঁছাতে পারবে। এরপর রাম আর লক্ষ্মীর মধ্যে একটু কথাবার্তা হয়, যেখানে রাম নিজেকে বড় করার জন্য অনেক গল্প বানিয়ে বলছিল, যা রাজা নাকি তাকে অনুরোধ করেছে এই সকল সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। তো এর পরবর্তী দিনই রামকে রাজার ওখানে ডাকা হয়। সেখানে রামের লক্ষ্মীর সঙ্গে দেখা হয়, যে আসলে রাজারই নাতনি, মানে ওই রঘুপতির মেয়ে। তবে এই ব্যাপারটা রাম তখনও জানতো না। লক্ষ্মী রামের ব্যাপারে তার নানার সঙ্গে কথা বলে, যে রাম এখানে সাহায্য করতে এসেছে, ও খুবই চতুর, তাই ওকে যেন একটা সুযোগ দেওয়া হয়। রাম নিজের পরিস্থিতিটা বোঝায় যে তার মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার, এই কারণে এই কাজটা করতে সে এসেছে। কিন্তু রাজার কথা টাকা লাগলে আমি দিতে রাজি আছি, তবে টাকা নিয়ে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। রামের কথা সে কাজ না করে কখনোই টাকা নিবে না।
রাজার কথা ইতিমধ্যে ৩২ জন মানুষ স্মৃতিশক্তি হারিয়ে জীবন্ত লাশের মতো হয়ে গেছে। আর যদি সে এই রহস্যে জড়ায় তারও একই অবস্থা হবে, কারণ কোনো অদৃশ্য সত্যির সঙ্গে লড়াই করা এতটা সহজ নয়। এটা দেবীর অভিশাপ। কোনো দানব নাকি কোনো পশু সেটা আজ পর্যন্ত কেউই জানে না। রামের কথা, কোনো দেবী কখনোই নিজের সন্তানদেরকে কষ্ট দেবেন না। আর যদি এটা দানব হতো তাহলে দেবী নিজেই সেটা সামলে নিতেন। আর যদি কোনো পশু হতো তাহলে অন্তত রক্তের দাগ বা অন্য কোনো প্রমাণ পাওয়া যেত। কিন্তু এখানে তিনটার কোনোটিই নেই, বরং এর পেছনে আরো ভয়ঙ্কর কিছু আছে, যেটা মানুষ। রামের বিশ্বাস ছিল এই সব কিছুর পিছনে মানুষই জড়িত। এই জন্য রাজা রামকে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেয় যে এই সময়ের মধ্যে তাকে পুরো রহস্যের সমাধান করতে হবে, না হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ঠিক তখনই সেখানে ভেঙ্কাট এসে পড়ে, যে ওই ঘটনায় ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। এমনকি গ্রাম ছেড়ে যাওয়ার জন্য রাজার থেকে অনুমতি নিতে এসেছে। রাম তাকে দেখামাত্র চিনে ফেলে, কারণ আগের রাতে সে জঙ্গলের ভেতর ভেঙ্কাটকে দেখেছিল। এরপর রাতের বেলা রাম আর প্যাটেল চুপি চুপি তার বাড়িতে যায়, আর সেখানে তারা ভেঙ্কাটের লেখা একটি চিঠি খুঁজে পায়। ওই চিঠিটা মূলত রত্নাম্মার জন্য লিখেছিল। এতে করে তারা স্পষ্ট বুঝতে পারে ভেঙ্কাট রত্নাম্মাকে ভালোবাসত। কিন্তু তখনই ভেঙ্কাট নিজের বাড়িতে ফিরে আসে। রাম তাকে বলে যদি সে সত্যিই রত্নাম্মাকে ভালোবাসে তাহলে তাকে একা ফেলে পালিয়ে যাচ্ছে কেন। ভেঙ্কাটের কথা, এখন সে নিশ্চিত যে রাম আর লক্ষ্মী রত্নাম্মার দেখাশোনা করবে, এর জন্যই সে যেতে চায়। আর যাই হোক না কেন, সে বাঁচবে না, কারণ সেই অশুভ শক্তি ইতিমধ্যেই তার উপর প্রভাব বিস্তার শুরু করেছে। রাম তাকে জিজ্ঞেস করে যে আসলে এখানে কি চলছে। ভেঙ্কাট তখন তাকে রাতের বেলা নদীর পাড়ে দেখা করতে বলে। এরপর রাম পুরো রাত নদীর ধারে তার জন্য অপেক্ষা করে, কিন্তু ভেঙ্কাটের কোনো খবর নেই। বরং রাম নদীর মধ্যে একটি নৌকা দেখতে পায়। আর পরদিন রাম প্যাটেলের কাছে সেই নৌকার বিষয়ে জানতে চায় যে ওই নৌকাটা কিসের। প্যাটেল বলে এখানে যেহেতু শ্রীশৈলম ড্যামের প্রজেক্ট চলছে তাই নৌকাটা সেই প্রজেক্টেরই হবে। এরপর তারা যখন জঙ্গলের একটু ভেতরে যায় তখন সেখানে তারা ভেঙ্কাটকে খুঁজে পায়, যে মূলত একইভাবে অচেতন অবস্থায় পড়েছিল। তবে রাম এবার তার হাতে একটি দড়ির দাগ দেখতে পায়। ভেঙ্কাটের সঙ্গেও আগের মতো একটা রিচুয়াল করা হয়। তাকে পবিত্র স্নান করিয়ে সেই ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখা হয়। রাম তখন পুরোহিতকে জিজ্ঞেস করে যে ভেঙ্কাটের হাতে আগেই দড়ির দাগ ছিল, এটা কিসের, কোত্থেকে এলো, আর এভাবে তাদের বন্দি করে রাখলে আদৌ কী লাভ হচ্ছে। পুরোহিত তখন বলে তিনি নিজেও সব জানেন না, এমনকি তিনি ওই মানুষগুলোকে আটকে রাখতে চায় না, কিন্তু এমএলএ রঘুপতির আদেশেই তাকে এগুলো করতে হচ্ছে। আর গ্রামের সব কিছু এখন সেই নিয়ন্ত্রণ করে। তো এরপর রাতের বেলা রাম আর প্যাটেল জঙ্গলের কাছে যায়। সেখানে প্যাটেল তাকে ওই দেবতলা গুটটার ইতিহাস বলতে শুরু করে। সে বলে যে জায়গাটা একসময় খুবই পবিত্র ছিল, সেখানে একটা মন্দিরও ছিল, কিন্তু 25 বছর আগে সেখানে অগ্নিবর্ষার মতো একটা ঘটনা ঘটেছিল, যার ফলে 22টা শিশুসহ মোট 106 জন মানুষ মারা গিয়েছিল। ওই সময় সরকারি ব্যবস্থা তেমন ভালো না থাকায় তদন্ত হয়নি, তবে পরবর্তীতে তদন্ত করলেও এর স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এটাকে দেবীর অভিশাপ ভেবেই কেসটাকে বন্ধ করে দেয়া হয়, কারণ কোনো পাকা প্রমাণই পাওয়া যায়নি। কিন্তু রাম এসব বিশ্বাস করতেই পারছিল না, যে জন্য সে নিজে রাতের বেলা জঙ্গলে ঢুকে পড়ে। আর সেখানে কিছু দূর যাওয়ার পর 4 জন গ্রামবাসীকে দেখতে পায় যারা কাঠ সংগ্রহ করতে সেখানে গিয়েছিল। রাম তাদেরকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু হঠাৎ করেই 4 জন একই সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রামও যখন তাদের দিকে দৌড়ে যায়, হোঁচট খেয়ে নিজেও সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। আর ঠিক তখনই আমরা সেই অশুভ শক্তিটাকে আশেপাশে ঘুরে বেড়াতে দেখতে পাই। তো পরবর্তী দিন সকাল হতে রামের জ্ঞান ফিরে আসে, যেখানে প্যাটেল, কয়েকজন অফিসার এবং গ্রামবাসীও ছিল। সবাই মূলত রামের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল, যে তারা দেখতে চাচ্ছে রামের সাথে একই ঘটনা ঘটে কিনা, কারণ বাকি 4 জনের অবস্থা একই রকম হয়েছে। তবে অবাক করা বিষয় হচ্ছে রাম পুরোপুরি স্বাভাবিক, মানে তার সাথে কিছুই হয়নি। এমনকি রাম প্যাটেলকে বলে সেখানে কোনো মানুষই ছিল না, ওই 4 জন হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিল। প্যাটেল তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা সত্যি দেবীর অভিশাপ, কিন্তু তারপরও রাম এটা বিশ্বাস করতে রাজি না, যে জন্য নিজে ওই দেবতলা গুটটাতে চলে যায়। সেখানে গিয়ে সে মন্দিরটা দেখে, চারপাশে খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সে পাগলটার সঙ্গে আবার তার দেখা হয়। লোকটা তাকে বলে সে যেন আকাশের দিকে তাকায়, কারণ যা কিছু এখানে ঘটছে তার আসল কারণ ওখানেই আছে। কিন্তু রাম আকাশে বিশেষ কিছু দেখতে পাচ্ছে না। আসলে পাগল লোকটা তাকে একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই মুহূর্তে রাম বিষয়টা বুঝতে পারেনি। তো এরপর রামকে গ্রামের পঞ্চায়েতে ডাকা হয়, যেখানে গ্রামের সবাই তার উপর রেগেছিল। তারা তাকে এই বিষয় থেকে দূরে থাকতে বলছিল, কিন্তু রামের কথা সত্যের কাছে না পৌঁছানো পর্যন্ত সে থামবে না, আর তাকে কেউ থামাতেও পারবে না। এটা শুনে গ্রামের লোকরা আরও বেশি ক্ষেপে যায়, এমনকি একজন তো রামের উপর পাথর ছুঁড়ে মারে। ঠিক তখনই আমরা লক্ষ্মীকে দেখতে পাই। লক্ষ্মীর বাবা রঘুপতি তাকে বোঝাচ্ছিল সে যেন রামের থেকে দূরে থাকে, কারণ খুব শীঘ্রই তারা শ্রীশৈলামের শিফট হয়ে যাবে। তবে লক্ষ্মীর সঙ্গে তার বাবার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। তবে লক্ষ্মী যখন রামের বিষয়টা জানতে পারে,
রামের সঙ্গে দেখা করতে যায়। রাম তখন লক্ষ্মীকে বলে যে লক্ষ্মী যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, সেই জন্য তার সঙ্গে জঙ্গলে গিয়ে এখানের আসল রহস্যটা খুঁজে বের করে। কিন্তু লক্ষ্মী তাকে এসব বাদ দিয়ে হায়দ্রাবাদ ফিরে যাওয়ার কথা বলে। তবুও রাম রাতের বেলা একাই জঙ্গল ঢুকে পড়ে, আর অবশেষে লক্ষ্মীও তার কথা ভেবে তার সাথে জয়েন করে। তারা জঙ্গলের ভিতর দিয়ে কথা বলছিল। সেখানে রাম নিজের সমস্যার কথা বলে যে আসলে তার অ্যানোসমিয়া আছে, মানে সে কোনো ধরনের গন্ধ অনুভব করতে পারে না। রাম লক্ষ্মীর কাছে এটাও জিজ্ঞেস করে কী কারণে মানুষ নিজের স্মৃতি হারিয়ে ফেলতে পারে। লক্ষ্মীর কথা মাথায় গুরুতর আঘাত পেলে, কোনো ভয়ঙ্কর শব্দ শুনলে বা বিশেষ কোনো গন্ধের কারণে এমনটা হতে পারে। ঠিক তখনই রামের মাথায় পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে তার ওই সমস্যার কারণে সে ওই দিন বেঁচে গেছে, কারণ সে তো কোনো গন্ধই অনুভব করতে পারে না। কিন্তু লক্ষ্মী তো তেমনটা নয়। আর ঠিক তখনই রাম লক্ষ্য করে লক্ষ্মী হঠাৎ করে ঠিক একই রকম আচরণ করে সামনের দিকে হেঁটে যাচ্ছে, আর হাঁটতে হাঁটতে একটা বিশাল গাছের কাছে পৌঁছেও যায়, যেখানে অসংখ্য প্রজাপতি গাছটাকে ঘিরে ঘুরতে ঘুরতে সেখানেই পড়ে মারা যাচ্ছিল। তার মানে এই গাছটা থেকে কোনো একটা বিষাক্ত রাসায়নিক বের হচ্ছে। লক্ষ্মীও সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। রাম তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে তাদের সাথে বিরান্নার দেখা হলে রাম তাকে সাহায্য করতে বলে, কিন্তু বিরান্না লক্ষ্মীকে দেখে চিনে ফেলে। সে বলে ওঠে এ তো রঘুপতি স্যারের মেয়ে, মানে বিরান্নার রঘুপতির মধ্যে কোনো কানেকশন নিশ্চয় ছিল। এরপর বিরান্না রামকে নিজের জায়গাতে নিয়ে যায়। সে বলে লক্ষ্মীকে সে হার্বাল ট্রিটমেন্ট দেবে, কিন্তু সেখানে গিয়ে রাম একটা অদ্ভুত বিষয় খেয়াল করে যে এখানে কোনো হার্বাল চিকিৎসার জায়গা না, বরং গ্রামের একজন সাধারণ মানুষের ঘরে ফার্স্ট এইড বক্স, অ্যান্টিডোট এই সব কিছু ছিল। মূলত এত সাধারণ মানুষের ঘরে এত অত্যাধুনিক জিনিসপত্র থাকার কথা নয়। আর সব থেকে অবাক করার বিষয়, রামের গায়ে যে পাথরটা মারা হয়েছিল সেটা এখানেই ছিল। এমনকি বিরান্না সে রক্ত পরীক্ষাও করেছিল, কারণ জঙ্গলে যাওয়ার পর রামের কিছু না হওয়াটা তার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে। সে ভাবছিল রামের রক্তের মধ্যে বিশেষ কিছু আছে। রামও সব কিছু বোঝার পর বিরান্নাকে প্রশ্ন করতে শুরু করে, কারণ রাম তো তার উদ্দেশ্য বুঝে গেছে। বিরান্নাও তাকে মারধর করে আর বলে যে আজ পূর্ণিমার রাত, আর আজ সেই গাছের গন্ধ পুরো গ্রামে ছড়িয়ে পড়বে, যে জন্য অমরগিরি গ্রামের সকল মানুষই বোধশক্তিহীন হয়ে যাবে। বিরান্না একসময় রামকে জীবন্ত পুড়িয়ে মারার জন্য নিজের ওই ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়, কিন্তু রাম কোনো মতে লক্ষ্মীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাথে সে লক্ষ্য করে গ্রামের সবাই প্রায় বোধহীন হয়ে গেছে, এমনকি রাজারও একই অবস্থা। রাম তখন আবার জঙ্গলে ফিরে যায়। এবার সে প্যাটেলের বন্দুক নিয়ে নেয়। তখনই বিরান্না যখন তার উপর হামলা করতে আসে, রাম তাকে মারধর করে জিপ সহ সেই গাছের সাথে হিট করে জিপে গুলি করে বিস্ফোরণ ঘটায়। সাথে সাথে বিস্ফোরণের কারণে পুরো গাছটা আগুনে পুড়ে যায়, যে জন্য ওই গাছ থেকে বিষাক্ত টক্সিন বের হচ্ছিল। আর গাছটা ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে সেই গন্ধটা বন্ধ হয়ে যায়, যে জন্য গ্রামের সবাই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠে। আর পরদিন রাম রাজার প্রাসাদে এসে সবাইকে পুরো সত্যিটা জানায় যে এটা কোনো দেবীর অভিশাপ ছিল না, এর পেছনে ছিল বিরান্না, যে আসলে একজন ছদ্মবেশী মানুষ, আর আগের রাতে সে মারা গেছে। তবে তার আসল পরিচয়টা এখনও জানা যায়নি। রাম আরও বলে যে ওই গাছ থেকে এমন টক্সিন বের হতো যার কারণে মানুষ সব ভুলে যেত। শুধু মানুষই নয়, প্রাণীদের অবস্থা একই রকম হতো। আর সবাইকে বিশ্বাস করানোর জন্যই বিরান্না পূর্ণিমা আর অভিশাপের এই গল্পটা বানিয়েছিল। কিন্তু সে কেন এসব করছিল আর কিভাবে করছিল সেটা জানার জন্য এখনও রামের কিছু সময় দরকার। মূলত গল্পের শুরুতে যে 3 জন লোককে সে জঙ্গলে পাঠিয়েছিল এবং প্রেমিক প্রেমিকা জঙ্গলে গিয়েছিল, সবকিছু সম্ভবত বিরান্নায় পাঠিয়েছিল। আর এই বিরান্না তো মাত্র 2-3 মাস আগে এখানে এসেছে। তখন থেকে এই অভিশাপ বা এই ঘটনাগুলো ঘটতে শুরু করেছে। রাজাও সবকিছু জানার পর রামকে সময় দেয়। রঘুপতিকেও নির্দেশ দেয় যে বিরান্নার পুরো ডিটেলস খুঁজে বের করো। এরপর রাজা রামের সঙ্গে একটু গোপনে কথা বলে। সে রামকে বলে যে তার একটু সাহায্য দরকার। রাজা তার নিজের ছেলে মহাদেবের কথা বলে, যে মহাদেব পড়াশোনা করতে লন্ডনে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে এক ট্রাইবাল মহিলাকে বিয়ে করে, কিন্তু বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই তারা জানতে পারে মহাদেব মারা যেতে চলেছে। আর মৃত্যুর আগে যন্ত্রণায় কাঁদতে কাঁদতে সে শুধু একটা কথাই বলে গিয়েছিল, টু দ্য ইস্ট অফ দ্য ফোর্ট, মানে প্রাসাদের পূর্ব দিকে। গত 25 বছর ধরে রাজা সেই রহস্যের উত্তর খুঁজে চলেছে। তিনি প্রাসাদের পূর্ব দিকের প্রতিটা জায়গা খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত তিনি জানতে পারেনি মহাদেব আসলে কি বলতে চেয়েছিল। এমনকি মহাদেবের মৃত্যুর রহস্যটাও জানা যায়নি। আর সেই কথাটা আজও তার কানে বারবার প্রতিধ্বনিত হয়। আর এখন এই জন্য তিনি চাচ্ছেন রাম যেন এই রহস্যের সমাধান করতে সাহায্য করে। রামও শেষ পর্যন্ত রাজাকে সাহায্য করতে রাজি হয়। আর এরপর সে প্রাসাদের ভেতরেই থাকতে শুরু করে। সেখানে একসময় সে মহাদেবের ছবিগুলো দেখতে পায়। আর সেই পুরনো ছবিগুলো দেখতে দেখতেই সে একদমই স্তব্ধ হয়ে যায়, কারণ সেখানে মহাদেবের স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবিও ছিল। মহাদেবের স্ত্রী অন্য কোনো মহিলা নয়, রামের নিজের মা গৌরী। তার মানে রাম আসলে মহাদেবেরই ছেলে, মানে এই রাজার নাতি।
রাজ্যের একমাত্র বংশধর। তো এরপর আমাদের দেখানো হয় যে খুব তাড়াতাড়ি শ্রীশৈলম ড্যামটি চালু হতে চলেছে। অমরগিরি এলাকার মানুষজন যেন গ্রাম খালি করে দেয়, কারণ অল্প কিছুদিনের মধ্যেই পুরো গ্রাম পানির নিচে ডুবে যাবে। রামকেও দেখা যায় সেই পোড়া গাছটার নিচে এসেছে, যেখানে প্যাটেল তাকে বলে যে বীরান্নার লাশটি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। শুধু তাই নয়, তার ঝুপড়িটাও কেউ পুড়িয়ে দিয়েছে, যাতে কোনো প্রমাণ না থাকে। এটা শুনে রাম বেশ চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে গ্রামের ট্রাইবাল লিডার পশুপতি আসে। সে বলে যে সব কিছু দেবীর অভিশাপ, আর এর পেছনে দায়ী হলো রাজপরিবার। তার কথা 25 বছর আগে মহাদেব যে ভুল করেছিল তার শাস্তি তখন অগ্নি বর্ষার মাধ্যমে পাওয়া গিয়েছিল, আর এখনও সেই শাস্তি চলছে। ঠিক তখনই রাম পশুপতির বুকে একটা ট্যাটু দেখতে পায়, যেটা ছিল মূলত তাদের ট্রাইবের চিহ্ন। আর এখান থেকে বাড়ি ফিরে রাম নিজের বুকের মধ্যে একটা চিহ্ন দেখতে পায়, তবে চিহ্নটা অর্ধেক, মানে অসম্পূর্ণ। এরপর রামকে দেখা যায় গ্রামের পূর্ব দিকটা ঘুরছিল। ঠিক তখনই রঘুপতির একজন লোক তার উপর হামলা করার চেষ্টা করে। যদিও রাম কোনো মতে বেঁচে যায়, কিন্তু লোকটিকে আর ধরতে পারেনি। তবে পথে তার সঙ্গে প্যাটেলের দেখা হয়, আর তারা একসঙ্গে পশুপতির সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় পশুপতি সবাইকে বলছে মহাদেব আর গৌরী সবকিছুর জন্য দায়ী। কিন্তু রাম এসব শুনে চুপ থাকতে পারছিল না। তার কথা, এটা কোনো দেবীর অভিশাপ নয়, কারণ কোনো দেবী একটা ভুলের জন্য 100 মানুষের শাস্তি দিবেন না। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে এখানে কোনো দেবীই নেই। এটা শুনে পুরো ট্রাইব একদম রেগের আগুন হয়ে যায়। আর পরিস্থিতি খারাপ হওয়ার আগেই প্যাটেল রামকে সেখান থেকে নিয়ে যায়। প্যাটেল রামের উপর রাগ করে বলে কেন সে বারবার মহাদেব আর গৌরীর পক্ষ নিচ্ছে। রাম তখন প্যাটেলকে পুরো বিষয়টা বলে যে আসলে সে মহাদেব আর গৌরীর সন্তান। শোনা মাত্র প্যাটেলও বেশ অবাক হয়। সে রামকে জিজ্ঞেস করে যে তাহলে তার নিজের মাকে কেন এখানে আনলো না। রামের কথা, তার মা এই গ্রামকে ভীষণ ভয় পায়। তার মনে হয় এই জায়গায় কোনো ভয়ঙ্কর বিপদ লুকিয়ে আছে, এই কারণে তিনি কখনো এখানে আসতে চায়নি। এমনকি রামকেও কখনো আসতে দিতে চাননি, কারণ 25 বছর আগের ওই অগ্নিবর্ষার ঘটনায় তার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে। সেই কারণে আজ পর্যন্ত তিনি বৃষ্টিকে ভয় পান। রামের কথা, 25 বছর আগে যা ঘটেছিল আর এখন যা হচ্ছে, এই দুটোর মধ্যে কোনো না কোনো কানেকশন নিশ্চয় আছে। আর রামের সন্দেহ এখন রঘুপতির উপর, কারণ যেদিন পুরো গ্রামে সেই রহস্যময় গন্ধ ছড়িয়েছিল, সেদিন রঘুপতির পরিবার শ্রীশৈলমে চলে গিয়েছিল, মানে আগেই তাদেরকে শিফট করে দিয়েছিল। আবার এত বড় একটা ঘটনা ঘটার পরও রঘুপতি একদমই স্বাভাবিক ছিল। সবথেকে বড় বিষয়, রঘুপতি যে বিশেষ সিগারেটটি খায় সেটা পুরো গ্রামে একমাত্র সেই খেত, সেটা বীরান্নার বাড়িতে পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, রঘুপতির লোকই রামের উপর হামলা করেছে, মানে কিছু একটা তো অবশ্যই আছে যেটা রঘুপতি লুকিয়ে রাখছে, অথবা পুরো ঘটনাটা সে নিজেই ঘটাচ্ছে। তো এর কিছুক্ষণ পর রাম প্রাসাদে ফিরে আসে। সে রাজার সঙ্গে দেখা করে এবং সেখানেই সে নিজের বাবা মহাদেবের ব্যাপার জানতে চায় যে তার সঙ্গে কি হয়েছিল। রাজা তখন মহাদেবের পুরো গল্প বলতে শুরু করে যে মহাদেব ছোটবেলা থেকেই খুব আগ্রাসী স্বভাবের ছিল, প্রায়ই জঙ্গলে শিকার করতে যেত। মাত্র 15 বছর বয়সে তার গৌরীর সঙ্গে পরিচয় হয়। ওই সময় তারা একে অন্যকে ভালোবেসে ফেলে। আর পড়াশোনা শেষ করার জন্য মহাদেব লন্ডন চলে যায়। ফিরে আসার পর রাজা তাকে জানায় যে তার বোন অর্থাৎ রাজার মেয়ে রঘুপতিকে ভালোবাসে। তাই রাজা নিজেই সেই বিয়েকে সমর্থন করেছিল এবং বিয়েটাও দিয়েছিল। মহাদেব রাজাকে বলছিল সে ফিরে এসেছে মানুষের সেবা করার জন্য, সে গ্রামের মানুষের ভালো করতে চায়। এরপর একসময় পশুপতি জানতে পারে মহাদেব আর গৌরী একে অন্যকে ভালোবাসে, যে জন্য সে রাজার সাথে কথা বলে, মহাদেবকে আটকাতে বলে। কারণ তাদের ট্রাইবের নিয়ম অনুযায়ী মেয়েদেরকে শুধুমাত্র ট্রাইবের মধ্যেই বিয়ে দিতে হবে, বাইরে বিয়ে দিলে দেবী রাগ করবে। রাজা মহাদেবকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মহাদেব তার কথা শোনেনি। শেষ পর্যন্ত সে গৌরীকে নিয়ে গ্রাম থেকে চলে গিয়েছিল। তারা দুজন অন্য একটি গ্রামে গিয়ে বিয়েও করে, সেখানে একটা বছরও কাটায়। এমনকি সেখানেই তাদের সন্তানের জন্ম হয়েছিল, যে মূলত আজকের রাম। তো সন্তান জন্মের পরই তারা সবাই দেবতলা গুট্টাতে দেবীর আশীর্বাদ নেওয়ার জন্য গিয়েছিল। সেদিন সেখানে মেলাও বসেছিল। রাজপরিবারের নতুন বউ হিসেবে গৌরী সেখানে পবিত্র প্রদীপ জ্বালায়। ঠিক তখনই পশুপতি ছোট্ট রামের বুকে তাদের ট্রাইবের ট্যাটু মার্ক করতে শুরু করে, কিন্তু মহাদেবের এটা একদমই পছন্দ ছিল না, যে জন্য অর্ধেক ট্যাটু হওয়ার আগেই গৌরী আর রামকে সে সেখান থেকে নিয়ে চলে যায়। পশুপতি তখন বলে যে এটা দেবীর অপমান, আর সেই কারণে সে মেলা বন্ধ করে সেখান থেকে চলে গিয়েছিল। তবে ওই রাতে রাজা সেখানে যায়, আর সেখানে তিনি মারাত্মক আহত অবস্থায় মহাদেবকে খুঁজে পায়। মৃত্যুর আগে মহাদেব শুধু একটা কথাই বলছিল, প্রাসাদের পূর্ব দিকে কিছু আছে। এরপর তো মহাদেব মারা গিয়েছিল। এদিকে এই পুরো গল্প শুনতে শুনতেই রাম রঘুপতির দিকে এমন একটা দৃষ্টিতে তাকায়, যেটা দেখে রঘুপতি বুঝতে পারছিল যে কিছু একটা তো হচ্ছে। তাই রঘুপতি সেখান থেকে চলে যায়। রাম রাজাকে জিজ্ঞেস করে যখন দেবতলা গুট্টায় সেই ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, তখন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী কে ছিল? রাজা তখন বলে যে একজন ছিল। এদিকে রঘুপতিকে দেখা যায়
ঘরে গিয়ে নিজের স্ত্রীকে মারতে শুরু করেছে। তাকে সে বলছিল যে গত 25 বছর ধরে তার স্ত্রী যেভাবে তার দিকে তাকিয়ে থাকে ঠিক একই দৃষ্টি রামের চোখেও সে দেখেছে। আসলে সে নিজের স্ত্রীর সেই দৃষ্টিটি সহ্য করতে না পেরে রঘুপতি তাকে জীবন্ত লাশ বানিয়ে রেখেছে। মূলত মহাদেবের এই বোনটা এমন অবস্থায় আছে, সে ঠিকমতো হাঁটতেও পারে না, কথা বলতে পারে না। মূলত 25 বছর আগে কি ঘটেছিল, কিভাবে সেই ভয়ঙ্কর দৃষ্টি 106 জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, মহাদেবের এই অবস্থা কিভাবে হয়েছিল, কে তার উপর হামলা করেছিল, রঘুপতির আসল চেহারাটা কি, এই সব কিছু তার স্ত্রী জানে, কিন্তু সে কিছুই বলতে পারে না। আর রঘুপতি জানতে পেরেছিল তার স্ত্রী সব জেনে গেছে, যে জন্য রঘুপতি তার এই অবস্থা করেছে। তো এরপরের দৃশ্যে দেখা যায় রঘুপতি দেবতলা গুট্টাতে এসেছে, আর সেখানেই শকিংভাবে বীরান্নার সঙ্গে তার দেখা হয়। মানে বীরান্না এখনও বেঁচে আছে, আর সেই মূলত রঘুপতির সঙ্গে মিলে এতদিন ধরে সবকিছু করছিল। অন্যদিকে রামকে দেখা যায় রাজার থেকে ওই ব্যক্তির তথ্য নিয়ে, মানে ওই ঘটনার প্রত্যক্ষদর্শীর সাথে দেখা করতে গিয়েছে, যে আর কেউ নয়, সে পাগল লোকটা যার নাম দেবাইয়া। রাম তাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায়, কারণ সে চায় যে 25 বছর আগে হারিয়ে যাওয়া দেবাইয়ের স্মৃতিগুলো যেন আবার ফিরে আসে। আর এই জন্য সে লক্ষ্মীর সাহায্যও নেয়। লক্ষ্মী তখন শক থেরাপি ব্যবহার করে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না, যে জন্য একসময় থেরাপি বন্ধ করা হয়। কিন্তু এরপরই আশ্চর্যজনকভাবে দেবাইয়ের সব স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। দেবাইয়া তখন সেই রাতের পুরো ঘটনা বলতে শুরু করে। দেবাইয়া বলে, সেদিন রাতে দেবতলা গুট্টার মন্দিরের বিশাল মেলা বসেছিল। সে তখন মন্দিরে পূজা করছিল। ঠিক তখনই হঠাৎ করে আকাশ থেকে ভয়ঙ্কর এক বৃষ্টি নামতে শুরু করে। সেই বৃষ্টিতে বাইরে থাকা সব মানুষ ঝলসে মারা যায়। সেদিন সেখানে ছোট্ট রামও ছিল, মানে গৌরী তাকে নিয়ে সেখানে গিয়েছিল, কারণ সেদিনই ছিল রামের নামকরণের অনুষ্ঠান। দেবাইয়া আরও বলে, ওই দিন যখন সে রামকে গোসল করতে দেখেছিল তখনই তাকে সে চিনে ফেলেছিল, কারণ তার বুকে থাকা অর্ধেক ট্যাটু দেখে সে বুঝে গিয়েছিল এই মহাদেবের ছেলে। এটা শোনার পর লক্ষ্মী অবাক হয়ে যায়, কারণ সে তো এতদিন জানতোই না রাম আসলে এই রাজ পরিবারের বংশধর। এরপর লক্ষ্মী রামকে জিজ্ঞেস করে সে কেন এতদিন এই বিষয়টা লুকিয়ে রেখেছে, নিশ্চয় এর পিছে কোনো কারণ তো আছেই। এরপর লক্ষ্মী নিজের ভালোবাসার কথাও জানায়, কারণ এতদিন দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছিল। তো এরপর রাম আর দেবাইয়া মন্দিরের সেই পুরোহিতের কাছে যায়। সেখানে রাম তাদের জিজ্ঞেস করে যে প্রাসাদের পূর্ব দিকে আসলে কি আছে। তারা তাকে বলে যে এখানে একটা বিশাল কুয়া আছে, যেটা গত 30 বছর ধরে একবার খালি পড়ে আছে, আর মহাদেব আর গৌরী প্রায় সেখানে দেখা করত, যে জন্য রাম ওই কুয়াটা দেখতে যায়। আর সেখানে নিচের দিকে একটি জায়গার মধ্যে নিজের নাম খোদাই করা দেখতে পেয়ে সেখানে পাথরটা সরানো মাত্রই একটি ব্যাগ খুঁজে পায়, যেটা মূলত মহাদেব রেখেছিল। ব্যাগটি পাওয়া মাত্রই রাম রাজাকে দেখায়। মূলত ওই ব্যাগের মধ্যে বেশ কিছু ডকুমেন্টস ছিল, যেখানে কোনো একটি বিশেষ ফর্মুলা লেখা ছিল, কিন্তু সেগুলো তারা কিছুই বুঝতে পারছিল না। রামের এগুলো বুঝতে আরও কিছু সময় দরকার, তবে ততক্ষণে রাজা সেই ডকুমেন্টসগুলো লকারের মধ্যে রেখে দিতে বলে। আর ওই রাতেই কিছু চোর সেই ডকুমেন্টসগুলো চুরি করতে প্রাসাদে ঢুকে পড়ে। রাম এই বিষয়টা আগেই বুঝতে পেরেছিল যে এমন কিছু হতে চলেছে, তাই সে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু উল্টো ওই চোরেরা তাকে মারধর করে ওই ডকুমেন্টস নিয়ে পালিয়ে যায়। পরবর্তী দিন ডক্টর এসে জানায় যে রামের অবস্থা খুবই খারাপ, তাকে দ্রুত শহরে নিয়ে যেতে হবে। আর রঘুপতিও একই কথা বলে রাজাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে আমরা সেই রাতে চোরদেরকে দেখতে পাই, তারা আবারও প্রাসাদে ফিরে এসেছে, কারণ তারা যেসব ডকুমেন্ট চুরি করেছিল রাম আসলে আগে থেকে সেই অরিজিনাল ডকুমেন্ট সরিয়ে ডুপ্লিকেটগুলো রেখে দিয়েছিল। তাই তারা এবার ঢোকা মাত্রই রামের মুখোমুখি হয়ে যায়। রাম তখন এক চোরকে বলে যে সে সব সত্যিটা জেনে গেছে, আর রামও বুঝতে পেরেছে কে এগুলো করছে। এরপরই মূলত রঘুপতিকে দেখা যায়। রঘুপতি তখন রামকে মারতে নির্দেশ দেয়, তবে তার মধ্যে রাজাও এসে পড়ে, আর ওই লোকটাকে গুলি চালিয়ে রঘুপতিকে বলে সে তার নাতির উপর হাত তোলার সাহস কোত্থেকে পেল, কারণ ইতিমধ্যে দেববাইয়া রাজাকে পুরো সত্যিটা জানিয়ে দিয়েছে যে রামই মহাদেবের ছেলে। তো এরপর সবাই মিলে রঘুপতিকে বেঁধে ফেলে আর তার কাছ থেকে সত্যটা বের করার চেষ্টা করে। তখন রঘুপতি স্বীকার করে সে আসলে আজম খানের হয়ে কাজ করছিল, মানে সেই হায়দ্রাবাদের গ্যাংস্টার। আর ঠিক এখান থেকে সিরিজের আসল রহস্যটা সামনে আসে। রঘুপতি বলে 25 বছর আগে মহাদেব যখন লন্ডন থেকে ফিরে এসেছিল তখন সে এমন একটা ফর্মুলা তৈরি করেছিল যার সাহায্যে কৃত্রিম বৃষ্টি তৈরি করা যেত। মানে প্রথমে হেলিকপ্টার বা প্লেনের সাহায্যে ক্লাউড সিডিং করতে হবে, এরপর সেই মেঘ থেকে বৃষ্টি নামাবে, আর সেই ফর্মুলার নাম ছিল বরুণা। এরপর মহাদেব রঘুপতিকে নিয়ে আজম খানের সঙ্গে দেখা করতে যায়। সে মূলত আজম খানের কাছ থেকে একটি প্লেন ভাড়া নিতে চেয়েছিল, কিন্তু 1 সপ্তাহ পর আজম খান রঘুপতিকে আলাদা করে দেখা করতে ডাকে, তাকে বিভিন্ন লোভ দেখায়। সেখানে সে রঘুপতির পরিচয় করিয়ে দেয় জোসেফ নামের একজন লোকের সাথে, যে মূলত বর্তমানের বীরান্না, মানে সে বীরান্না সে যে এতদিন এখানেই ছিল, যার আসল নাম জোসেফ। আজম খানের মূলত ওই সময় ফর্মুলাটা দরকার ছিল,
আর রঘুপতিও নিজের লাভের জন্য তার সঙ্গে হাত মিলিয়েছিল, যে জন্য সে জোসেফকে মহাদেবের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর থেকে বাকি সবকিছু জোসেফ বীরান্নাই সামলাতে শুরু করে। এদিকে বর্তমান সময়ে জোসেফ বীরান্না বেশ কিছু ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয়। ফলে রাজা আর প্যাটেল সেদিকে চলে যাওয়ায় এই সুযোগে প্রাসাদের ভেতরে ঢুকে সে রঘুপতিকে ছাড়িয়ে নেয়। এই ঘটনার মধ্যে লক্ষ্মীও সামান্য আহত হয়ে যায়। এরপর রঘুপতি জোসেফকে বলে যে সে ডকুমেন্টসগুলো এখনও প্রাসাদের মধ্যে আছে। জোসেফের কথা, আগামীকাল পুরো গ্রামের সবাই মারা যাবে, তারপর তারা আরামে এই ডকুমেন্টসগুলো নিতে পারবে, কারণ আজম খান নিজে এখানে আসছে। এরপরে আমরা আজম খানকে দেখতে পাই যে পাকিস্তানে থাকা কারোর সঙ্গে কথা বলছিল। সে তাকে বলছিল তার হাতে এমন একটা বায়ো ওয়েপন এসে পৌঁছেছে যার মাধ্যমে শত্রুরা ভারতের মানুষের সবকিছু ভুলে যাবে। তখন ওপাশের লোকটা বলে যে 25 বছর আগেও সে একই ধরনের কথা বলেছিল। তখন সে বলেছিল বৃষ্টির মাধ্যমে শত্রুদের শেষ করে দেওয়া হবে, কিন্তু তার প্ল্যান ব্যর্থ হয়। আর এই দ্বিতীয় স্টেজের প্ল্যানও হয়তোবা ব্যর্থ হয়ে গেছে। তবে পুরো পরিকল্পনা শেষ করতে তাকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়। এদিকে ভেনুগোপালকে দেখা যায় রামের মা গৌরীকে নিয়ে অমরগিরিতে এসেছে। তারা রামের সঙ্গে দেখা করে। গৌরী তখন রামকে বলে যে এই গ্রাম মোটেও ভালো নয়, তাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু রাম তাকে বলে যে সে প্রতিশ্রুতি দিয়েছিল নিজের বাবাকে খুঁজে বের করবে, আর আজ সে তার বাবার ব্যাপারে সব জানতে পেরেছে। সে তার মাকে মহাদেবের কবরের দিকে ইশারা করে, যেটা দেখে গৌরী একদম ভেঙে পড়ে, কারণ সে এতদিন জানতই না তার স্বামী মারা গেছে। এরপরই গৌরী সেই দিনের আসল সত্যিটা বলে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে রঘুপতির কথা মতোই মহাদেব জোসেফকে তার নিজের সঙ্গে কাজ করতে রেখে দিয়েছিল। এমনকি জোসেফকে মহাদেব সম্পূর্ণ বিশ্বাস করত, সবকিছু তাকে বলতো। তবে শুধু বরুণার আসল সিক্রেট ফর্মুলা কখনো বলেনি, মেঘ তৈরি করার সঠিক উপায়টা সে নিজের মধ্যে রেখেছিল। এরপর তারা প্রথমে ল্যাবের ভেতরে একটি ফর্মুলা তৈরি করে। তারা ছোট্ট একটা মেঘ তৈরি করে সেখানে বৃষ্টি নামায়, যেটা দেখে মহাদেব ভীষণ খুশি, কারণ তার পরের লক্ষ্য ছিল এই ফর্মুলা ভারত সরকারকে দিয়ে দেওয়া, যাতে দেশের উপকার হয়, কৃষিকাজে আরও ভালোভাবে ব্যবহার করা যায়। এরপর প্রথম বড় পরীক্ষার জন্য সে আজম খানের কাছ থেকে একটি প্লেন ভাড়া করে। ওই প্লেনের মধ্যে জোসেফও ছিল। সেদিন তাদের জঙ্গলের উপর বৃষ্টি তৈরি করার একটা প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ জোসেফ প্লেনটাকে দেবতলা গুট্টার দিকে নিয়ে যেতে শুরু করে, যে জন্য মহাদেবও চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পেরেছিল জোসেফের মধ্যে কিছু একটা আছে। ঠিক তখনই আজম খান তাকে নিজের আসল পরিকল্পনার কথাটা জানায়। সে বলে এই ফর্মুলা তার লাগবে, বদলে সে মহাদেবকে বিলাসবহুল জীবন দেবে। আর রঘুপতিও তার সঙ্গে হাত মিলিয়ে নিয়েছিল, কিন্তু মহাদেব নিজের দেশ আর নিজের মানুষের সঙ্গে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেনি, তাই সরাসরি না করে দেয়। আজম খান তখন তাকে হুমকি দেয় যে যদি মহাদেব রাজি না হয় তাহলে আজ দেবতলা গুট্টায় আগুনের বৃষ্টি নামবে, কারণ জোসেফ ইতিমধ্যে ফর্মুলার কিছু অংশ বুঝে ফেলেছিল, আর সেটাকে সে বদলেও দিয়েছিল। মূলত রঘুপতির ট্যাটুর অজুহাতে ছোট্ট রামকে নিয়ে দেবতলা গুট্টায় গিয়েছিল। তখনই পুরো পরিকল্পনাটা কার্যকর করা হয়, ফর্মুলাটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর এখন যদি মহাদেব রাজি না হয় তাহলে সেই বদলে দেয়া ফর্মুলা থেকেই ভয়ঙ্কর বৃষ্টিটা নামবে। এটা শুনে মহাদেবও বেশ ভেঙে পড়ে, কারণ সে কখনো এমন কিছু চায়নি। এই জন্য সে দ্রুত দেবতলা গুট্টার দিকে রওনা দেয়। কিন্তু ততক্ষণে আজম খান জোসেফকে সিগন্যাল দিয়ে দিয়েছিল। জোসেফও সেই ভয়ঙ্কর বৃষ্টি শুরু করে দেয়, আর এরপর সেই বৃষ্টি মৃত্যুর রূপ নিয়ে সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্যটা গৌরী নিজের চোখে দেখেছিল। ঠিক এই কারণেই তার মনে বৃষ্টিকে নিয়ে সেই ট্রমা তৈরি হয়েছিল। মহাদেব তখন কোনোভাবে তাকে সামলে নেয়, আর তাকে হায়দ্রাবাদে পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার আগে নিজের ছেলের নামও বলে দেয় রামকৃষ্ণ। আর শেষবারের মতো স্ত্রীকে জড়িয়ে ধরে গৌরীকে প্রতিজ্ঞা করতে বলে যে যাই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত সে নিজে না ডাকবে ততক্ষণ গৌরী যেন কখনোই এই গ্রামে ফিরে না আসে। এরপরই গৌরী চলে গিয়েছিল, আর আজ পর্যন্ত সে জানতেই পারেনি মহাদেবের সঙ্গে আসলে কি ঘটেছিল। এরপর মহাদেব সেই সিক্রেট ফর্মুলাগুলোর ডকুমেন্টসগুলো কুয়ার ভেতর লুকিয়ে রেখে যখন ফিরছিল তখন রঘুপতি তাকে আটকে দেয়, এমনকি তাকে ছুরি দিয়ে মেরে হত্যা করে। তো সিন চলে আসে প্রেজেন্টে। রাম প্রমাণ করে দিয়েছিল যে 25 বছর আগে যা ঘটেছিল আর এখন যা হচ্ছে এর পেছনে কোনো দেবীর অভিশাপ নেই, এমনকি তার বাবা মায়ের কোনো দোষ নেই, যে জন্য পশুপতি রামের কাছে ক্ষমাও চায়, এমনকি রাজাও গৌরীর কাছে ক্ষমা চায়। এরপর তারা রামকে জিজ্ঞেস করে যে এখন তাদের কি করা উচিত। রাম তখন বলে 25 বছর পর আবার দেবতলা গুট্টার মেলা শুরু করতে হবে, আর সে নিশ্চিত আজম খান সেখানে অবশ্যই আসবে। কিন্তু তারা ভালো করেই জানে আজম খানের কাছে তো অস্ত্র থাকবে, আজম খানের সাথে লড়াই করতে রাম অস্ত্র কোথায় পাবে। তো আপনাদের নিশ্চয় মনে আছে রত্নাম্মা নিজের হাতে একটা অর্ধচন্দ্র রেখেছিল, আর ভেঙ্কাট রামকে নদীর ধারে ডেকেছিল। আসলে তারা দুইজন সেই নৌকার ব্যাপারে কিছু একটা বলতে চেয়েছিল, কারণ জোসেফ সেখানে কিছু একটা লুকিয়ে রেখেছিল। তো এরপর রাতের বেলা মেলা শুরু হয়। 25 বছর পর আবার মন্দির খোলা হয়, যেখানে প্রথম প্রদীপটা রামই জ্বালায়। দেবীর অভিষেক হয়।
সেই পূজার সময় গৌরীর পুত্রবধূ মানে লক্ষ্মী দেবীর প্রদীপ জ্বালায়, যেমনটা 25 বছর আগে গৌরী করেছিল। আর এর কিছুক্ষণ পরই আজম খান নিজের লোকজন নিয়ে এসে হাজির হয়। তারা সবাইকে জিম্মি করে ফেলে। সে রামের কাছে ওই বরুণার ফর্মুলা চাচ্ছিল। রাম তখন অভিনয় করে বলে যে ফর্মুলাটার মন্দিরের ভেতরে দেবীর পায়ের নিচে লুকানো আছে, যে জন্য আজম খান, জোসেফ আর তাদের লোকজন মন্দিরের ভিতরে গিয়ে খুঁড়তে শুরু করে। আর ঠিক তখনই ভেতর থেকে এক ধরনের কেমিক্যাল বের হয়ে আসে। আর এই কেমিক্যালটাই সেই জিনিস যেটা ওই গাছের আশেপাশে ছিল, যার কারণে মানুষ স্মৃতিশক্তি হারিয়ে ফেলত। আসলে রাম সেই কেমিক্যালটা নৌকা থেকে পেয়েছিল, আর তার অ্যান্টিডোটও সেই পানির নিচে লুকিয়ে রাখা হয়েছিল, কারণ সেটাকে সবসময় ঠান্ডা জায়গায় রাখতে হতো। তো এরপর রাম রঘুপতিকেও ভিতরে নিয়ে যায় আর সবাইকে মন্দিরের ভেতর আটকে ফেলে, কারণ রামের তো গন্ধে কোনো সমস্যা হবে না। যে জন্য আজম খান, জোসেফ, রঘুপতি সবাই সেই কেমিক্যালের প্রভাবে নিজেদের স্মৃতিশক্তি হারিয়ে ঠিক একই রকম জীবন্ত লাশে পরিণত হয়, যেমনটা গ্রামের ওই মানুষগুলো হয়েছিল। তো পরবর্তী দৃশ্যে আমাদের দেখানো হয় গ্রামের সব ভিকটিমকে অ্যান্টিডোট দেওয়া হয়েছে, যে জন্য সবাই আবার সুস্থ হয়ে ওঠে। রামের মা গৌরীর মন থেকেও বৃষ্টির ভয়টা দূর হয়েছে। এরপর প্যাটেলকেও দেখা যায় রামের সঙ্গে কাজ করতে শুরু করেছে। প্যাটেল তখন একটি বই লিখছিল, যার নাম দিয়েছিল বিকট কবি, আর এটাই মূলত এই সিরিজের নাম। তো সেই দৃশ্যে আমাদের দেখানো হয় যে রামের কাছে দিল্লি থেকে একটা কল এসেছে। তাকে খুব দ্রুত দিল্লিতে যেতে বলা হয়, কারণ এখন আইএসআই তার পিছু নিয়েছে, কারণ সে তো আজম খান আর জোসেফকে বন্দী করেছে, আর এরা দুজন আইএসআই লোক ছিল। তাই নিঃসন্দেহে রামকে এখন তাদের জন্য প্রস্তুতি নিতে হবে। তো এর মধ্য দিয়ে সিরিজের শেষটা হয়। তো সব মিলিয়ে সিরিজটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।